কজনের নাম বলবো বলুন? কজনের সঙ্গে বিবাদ করবেন? বরং আরও ঝামেলা বাড়বে। পাপিয়া হাত ছাড়িয়ে পরিষ্কার কাপড় এনে পায়ের কাটা স্থানে রান্ধনঘরের জালসা দিয়ে রক্ত পড়া বন্ধ করলো। তারপর কাপড় দিয়ে বেঁধে দিল। জিহান উঠোনে বসে পা আঙিনায় রেখেছে। পাপিয়া পায়ের কাছে বসে সবে উঠতে নেবে তখনই জিহান বলল, অন্যের সুখ শান্তি সহ্য না করতে পারা, এসব অবশ্য কিছু কুচুটে মহিলাই করে বেড়ায়। তুমি বললে পুরুষদের গুণগান গায় সমাজ, তবে কি জানো, কিছু নারীও এটাকে সম্মতি দেয়। তুমি আমাকে নিয়ে সুখী না? যদি না থাকো তাহলে বলো। পাপিয়া উঠে দাঁড়ালো, টলমল চোখে বলল, আমার শত দুঃখের মাঝে সুখের কারণ আপনি। সংসার এবং সংসারের মানুষদের নিয়ে ভালো থাকো। তারা তোমায় মানলে প্রতিবেশীর কথায় কি যায় আসে? জিহান শান্ত কণ্ঠে বলল। নিজেও উঠে দাঁড়ালো। পাপিয়া একটু ভেবে উত্তর দিল, আচ্ছা, মনে রাখবো। জিহান হাসলো, আবদার করলো, এবার একটু হাসো তো, তোমাকে হাসি মুখে সুন্দর লাগে। পাপিয়াও হাসলো। জিহান বাড়ি থেকে বেরিয়ে পড়ল মাঠের উদ্দেশ্যে। সেও পিছু পিছু এসে দাঁড়ালো দুয়ারের কাছে। কিছুটা দূর গিয়ে জিহানও দাঁড়ালো। পিছু ফিরে পাপিয়ার দিকে তাকিয়ে জোরে বলল, আমি তোমাকে নিয়ে সুখে আছি। কেউ কটূক্তি কিংবা তোমার কথা শুনলে মুখের ওপর জবাব দেবে। অতি ভদ্রতা দেখাতে নেই পাপিয়া। সকল মানুষ ভদ্র ব্যবহারের যোগ্য নয়। জিহান আবারও হাঁটতে শুরু করলো। তার আগে একবার ডানে তাকিয়ে হাসলো। পাপিয়া ডান পাশে তাকিয়ে দেখলো পাশের বাড়ির মহিলা তার দিকে তাকিয়ে আছে, চোখ মুখ বিষিয়ে। এবার বুঝলো জিহানের জোরে বলার কারণ। হুট করে মানুষটার কাণ্ড মনে করে হেসে উঠল। সম্পর্কে চাচি শাশুড়ি হওয়া মহিলা ফুঁসে উঠল আরও। তার দিকে তাকিয়ে হাসা মানে তাকে ব্যঙ্গ করে মজা নিচ্ছে ভেবে বসলো। পাপিয়া যখন খেয়াল আসলো দপ করে হাসি বন্ধ করলো। ওই মহিলা হনহনিয়ে বাড়ির ভিতরে চলে গেল। পাপিয়ার হাসি আবারও শুরু হলো। নিজের কাণ্ডে নিজেই বিস্মিত হলো। হাসি থামার চেষ্টা করলেও পারল না। তবে এতটুকু বুঝলো জিহানের মতো মানুষ জীবনে থাকলে দুঃখ ছোঁয়ার আগেই সুখের বড় স্বাদ বুলিয়ে যাবে। জ্যোৎস্না রাত, চারিদিকে জ্বলজ্বল করছে জ্যোৎস্নার আলো। সময়টা তখন রাতের প্রথম প্রহর। সকলে গভীর ঘুমে। পুরো গ্রাম নিশ্চুপ হয়ে আছে। মনে হয় মানুষদের সঙ্গে গ্রামও ঘুমিয়ে পড়েছে। আজ কুয়াশা খুবই স্বল্প। কুয়াশার ঘোলাটে ভাব দূরে চোখে পড়ছে। এই রাতে মাহাদ আর শিবলি ঘর থেকে বেরোচ্ছে। ধীরে দুয়ার খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর দুয়ারে শিকল তুলে দিয়ে নিঃশব্দে দুজনে পথ চলল। এর মধ্যে দুজনের ফিসফিস কণ্ঠে আলাপ চলল। থামলো গিয়ে একেবারে নদীর ঘাটে, যেখানে কয়েকটা নৌকো বাঁধা আছে। জ্যোৎস্নায় নদীর চিকচিক করছে। শিউলি হাতের হেরিকেনের আলো কমিয়ে রাখলো মাটিতে, বলল, এত রাতে বাহির হওয়া কি ঠিক হইল? মাহাদ নৌকায় উঠতে উঠতে উত্তর দিল, কেন? আমি কি আজ পরপুরুষ আছি নাকি? কলঙ্কের ভয় নেই তাহলে চিন্তা করছো কিসের? মাহাদ নৌকা থেকে হাত বাড়িয়ে দিল। শিউলি দেখতে পেল হেরিকেন হাতে এগিয়ে আসলো। বাম হাত মাহাদের হাতে রেখে নৌকায় উঠে দাঁড়ালো। তারপর উত্তর দিল, কলঙ্কের ভয় নাই, কিন্তু ভূতের ভয় আছে। শিউলির উত্তর মাহাদের কাছে হাস্যকর লাগলো। তাই তো হেসে ফেলল মুহূর্তেই। ভূত পেত বিশ্বাস করে না সে। শিউলির দৃষ্টি উঁচু হলো, ভ্রুকুচকে বলল, হাসবেন না। নদীর পাড়ে বড় আম গাছের নিচে রাত্রে বড় বড় লম্বা চুল ছেড়ে দিয়ে বসে থাকে পেতনি, অনেকেই বলে। মাহাদ হাসি থামাতে পারল না। নৌকার সামনের দিকে এগিয়ে গেল। বইটা হাতে নিয়ে বসে পড়ল। জানতে চাইল, তাই তুমি পেতনি ভয় পাও? শিউলি কপাল কুঁচকে মুখ বাঁকালো, বলল, আপনি বিশ্বাস করতেছেন না তো? যখন সামনে আসবে বুঝবেন। শিউলি, তোমার পিছনে পেতনি দাঁড়িয়ে আছে। আ শিউলি ভয়ে ছুটে এলো মাহাদের কাছে। ভয়ে জড়িয়ে ধরল কাঁধ। শক্ত হাতে শার্টের অংশ মুঠো করে রাখলো। মাহাদের হাসি গাঢ় হলো। শিউলি চোখ মেলে দেখলো কেউ নেই, শুধু মাহাদ হাসছে। বুঝতে পারলো মজা নিচ্ছে। ওইবার রাগ করে ছইয়ের ভেতর গিয়ে বসলো। মাহাদ হাসি থামিয়ে বৈঠা বাইতে শুরু করলো। হেরিকেনের মিটিমিটি আলোর শিউলির রাগ মিশ্রিত মুখখানা মোহনীয় লাগছে। মন চাইছে একটা চুমু খেতে নাকের ডগায়। হুটহাট এমন ইচ্ছেতে কেবলই হাসে। নৌকা বইছে দেখে শিউলি মাহাদের দিকে চাইল। সে এক নজরে তাকিয়ে আছে। ছইয়ের ভেতর থেকে বেরিয়ে আসলো, বসলো মাহাদের সামনে। ওর বুকের দিকে পিঠ করে মাথা ঠাকালো মাহাদের বুকে। তারপর বলল, এভাবে তাকিয়ে লজ্জা দেওয়ার চাইতে আপনার বুকে মাথা রেখা ঘুমানোই ভালো। ঘুমাতে আসিনি। শিউলি ওর বুকে মাথা রেখে ওপর দিয়ে মাহাদের দিকে তাকালো। জানতে চাইল, তাহলে? গল্প করব দুজন সারা রাত ধরে, তার আগে একটা ইচ্ছে পূরণ করে দাও। শিউলি চোখের ইশারায় জানতে চাইল। কি? মাহাদ মিঠিমিঠি হেসে বলল, চুমু খেতে ইচ্ছে করছে তোমার নাকের ডগায়।
ডাক্তার সাহেব, আপনি দিন দিন কেমন নির্লজ্জ হইয়া যাইতেছেন। চুমু চাওয়াতে যদি নির্লজ্জ উপাধি পেতে হয় তাহলে থাকুক বরং। শিউলি দৃষ্টি ফিরিয়ে নিল। মাহাত বইটা বাইতে শুরু করলো আবারও। খানিক বাদে মাহাত অনুভব করলো গালে কেউ অধর ছুঁয়ে দিচ্ছে পরম যত্নে। সে তো তাকিয়েছিল বামে নদীর গতিপথের দিকে। যখনই টের পেল তাকানোর আগে শিউলি আগের স্থানে আবারও বুকে মাথা রেখে বসে পড়ল। বেশ চালাক হয়েছে সোনার কন্যা। বোকা হইলে আপনি খুশি? না, আমায় ভালোবাসলে। খানিকটা নীরবতায় কাটলো সময়। তারপর হুট করে গল্প শুরু হলো দুজনের। শিউলি মাহাদের বুকে মাথা রেখে হাসছে, গল্পে মেতে উঠেছে। এর যে সুন্দর মুহূর্তের আর কি হতে পারে। হঠাৎ নৌকা থেমে গেল। নড়ে উঠল ওরা দুজনে। পাড়ের সঙ্গে বাড়ি খেয়েছে নৌকা। মাহাত গল্পের তালে খেয়াল করে নৌকা পাড়ের দিকে ভিড়েছে। বইটা ঠেলে আবারও অন্য পাশে ফেরালো। শিউলি চারপাশে নজর বুলিয়ে বলল, এবার চলুন, অনেক রাত হলো। মাহাত অসম্মতি জানালো। এই মুহূর্তগুলো মিষ্টি স্মৃতি হয়ে থাকবে শিউলি। সময়ের সঙ্গে বয়স আর ব্যস্ততা দুই বাড়ে। ভালোবাসা না কমলেও বয়সের সাথে প্রেম কমে। শিউলি শুনল। কিছু না বলে হুট করে মাহাদের বুক থেকে উঠে পড়ল। মাঝ নদীতে কেবল তারা দুজনে। নিস্তব্ধ রাত আর জ্যোৎস্নাময় আকাশ। আকাশে চাঁদ জ্বলজ্বল করছে। শিউলি ওপরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শুনতাছো আকাশ, নদী, আমার পাশের মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ সুপুরুষ। তাকে আমি ভীষণ ভালোবাসি। এতটা যতটা ভালোবাসলে পৃথিবীর বুকে তার সঙ্গে শত শত বছর বাঁচার ইচ্ছা জাগে। শিউলি শব্দগুলো মনে হচ্ছে এখনো চারিদিকে উচ্চারিত হচ্ছে। প্রতিধ্বনি মাহাদের কানে বাজছে। ও নিজেও এবার উঠে পড়ল। শিউলির পাশে দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, তুমি আমার ভালোবাসায় শত শত বছর বেঁচে থাকো। আমাকে ঘিরে তোমার সমস্ত আকাঙ্ক্ষা থাকুক জড়িয়ে। নিশিরাত, নিস্তব্ধতার ঘেরা চারপাশ। সকলে যখন ঘুমে মগ্ন, তখন কালো চোখে ঘুম নেই। নিজের করা কর্মফল যা কেড়ে নিয়েছে রাতের ঘুম, মনের শান্তি। নুরুম আলো মধ্যরাতে বসে আছে চেয়ারে। ঘুম নেই চোখে। মস্তিষ্কেই কিছু একটা চলছে। চোখ বন্ধ করে দুলছে চেয়ারে। কালকে মাহাদের কথাগুলো কানে বাজছে অবিরত। চোখ খুলে আশেপাশে তাকালো। আসলেই কেউ নেই। ফাঁকা ঘর, নেই স্ত্রীও। সাহেল নেশে বুধ হয়ে ঘরে পড়ে থাকে। মুহূর্তে তিনি উঠে পড়লেন চেয়ার থেকে। এতদিনের দম্ভ চূর্ণ হয়ে যেতে দিতে পারে না। মানুষ মাতব্বর বাড়ির দিকে আঙুল তুলছে তা মানতে পারছে না। বাইরে গেলে কিছু কথা কানে আসে। সম্মুখে বলার সাহস না করলেও আড়ালে ফিসফিস করে। নুরুল আলম এত বছরের জীবনে ভালো কি করেছেন? যোগ্য পিতা, স্বামী, মানুষ, কোনটা হতে পেরেছেন? নুরুল আলম আশেপাশে তাকালো, কেউ নেই। অথচ কানের কাছে শব্দগুলো উচ্চারিত হচ্ছে। কে বলেছে? নুরুল আলম কান চেপে ধরল, চিৎকার করে বলল, দম্ভ আমাকে মানবিক হতে দেয়নি। আমিও হতে চাইনি। আমি ঘুমাতে চাই, শান্তি চাই। এতটুকু তার ভেতর বলল। চাইলেই কি সব কিছু পাওয়া যায়? সাহেলা ঘর থেকে বেরিয়ে আসলো। স্বামীর চিৎকার কানে পৌঁছেছে ঘুমের ঘোরে। এসে দেখলো নুরুল আলম জোরে জোরে শ্বাস নিচ্ছে, গজ্জাচ্ছে অবিরত। তিনি গিয়ে চিন্তিত হয়ে শুধালেন, কি হয়েছে? এমন করতেছেন কেন? বসুন। নুরুল আলম এক পলক তাকিয়ে বসে পড়ল। সালিহা ঘর থেকে বেরিয়ে কলপার হতে বালতি ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো। বলল, বসুন, মাথা নিচু করুন, পানি ডাললে ভালো লাগবে। নুরুল আলম কোনো প্রশ্ন ছাড়াই এই প্রথম মেনে নিল। মাথা নিচু করতেই সালিহা বেগম পানি ঢালতে শুরু করলো। মাথা মুছে দিয়ে ঠান্ডা কদুর তেল মাথায় মালিশ করলো। সালিহা বেগমের হাত থেমে গেল। খানিক আগে দোলাচলে ভেসে বেড়ানোর মানুষটার দিকে তাকালো। এখন একদম ভিন্ন লাগছে। চোখে মুখে অস্থিরতা ও ভয় দেখতে পাচ্ছে। তিনি হেসে উত্তর দিলেন, এতদিন সহ্য করতে পারলে এখন কেন নয়? আপনি আমার স্বামী, 4 সন্তানের পিতা। ভালোবাসার প্রাপ্তি না থাকলেও দায়িত্ব আছে। বিয়ের পর নারীর শেষ সম্বল হয় তার স্বামী। তাছাড়া আর কি, এই সংসারে আমার অবস্থান তো ছিল শুধু দায়িত্বর কর্তব্য পালন করেই। নুরুল আলম চুপ হয়ে গেল। অনুশোচনা আর একাকিত্ব জেগে ধরল হঠাৎ করে। শান্তিতে বসে ঘুমাতে পারছে না। এক ছেলে বাড়ির বাইরে, আরেকজন ঘরের ভেতর পড়ে। মেয়েটাও গেছে চলে। অবশ্য এর জন্য তিনি নিজেই দায়ী। নিজের ভুল, অন্যদিকে দম্ভ বজায় রাখতে সত্তার আহ্বান। দুই মিলিয়ে চলছে হাতাহাতি। একটা সময় সালিহা বেগম পাশে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তিনি জেগে রইলেন সারা রাত। ভাবতে থাকলো প্রতিটা ঘটনা। নাজিরের বাড়িতে আসর বসেছে। শিউলি, মালা আর নিধি মিলে গল্প জুড়েছে। সাথে হাতের আঙুলে সাক্কার বাজছে। নাজির, মাহাত, শাহিদ তখনই কতগুলো নারকেল হাতে বাড়িতে প্রবেশ করলো। তিনজনে সেদিকে তাকালো। মালা হা হয়ে বলল, হায় আল্লাহ, গাছের সব নারকেল পাইরে আনছেন? না, আরো আছে।
শ্বশুরাব্বা বলছিল আরও পারতে। নাজির উত্তর দিয়ে নারকেলগুলো রাখলো উঠানে। মাহাদের হাতেও দুটো আছে, তবে এগুলো ডাব সম্ভবত। নাজির দা এনে প্রথমে ডাবগুলো কাটলো, তারপর নারকেল ছোলাতে শুরু করলো। ডাবের পানি মাহাদ অর্ধেক খেয়ে শিউলির দিকে বাড়িয়ে দিল। শিউলি না চাইতেও মাহাদের চোখ রাঙানিতে নিয়ে নিল। আরেকটা মালা আর নিধিকে দিল। শাহিদ পাশ থেকে দুষ্টুমি করে সুর টেনে বলল, সারা যাকে বন্ধু মহলে সবচেয়ে নিরামিষ ও খিটখিটে মেজাজের ডাক্তার জানতো, সে এখন প্রেমের ডাক্তার হয়ে গেছে। কি আশ্চর্যকর বিষয়। সকলে হেসে উঠল। শাহিদের কথায় শিউলি লজ্জা পেল। মাহাদ ওকে ঘাড়ে চাপড় মেরে বলল, সবচেয়ে ভীতু ছেলেটা মেয়ে দেখলে পালাতো, সেও কারো প্রেমে পড়লো আবার বিবাহ করলো। এটা আরো বেশি আশ্চর্যের, তাই নাজির? নাজির মাথা দুলালো, হাসতে হাসতে সম্মতি জানিয়ে বলল। আমি ভাই সম্বন্ধী হই, সম্পর্কে এসে কথা না বলাই ভালো। মালা এবার মাহাদকে শুধালো। ভাইজান, আপনারা কবে যাইবেন শহরে? মালার সঙ্গে শিউলিও আগ্রহে তাকালো। দিন গেলেও জানা হয়নি সে কথা। মাহাদ উত্তর দিল, কাল পরশু। বাবা তো কাল চলে গেলেন, আমাদেরও যেতে হবে। 1 সপ্তাহ বিয়ের জন্য ছুটি নিয়ে এসেছিলাম, যেতে হবে শিগগিরই। ডাক্তারি পেশা বড় দায়িত্বের। মালার মুখটা একটুখানি ভার হলো। শিউলি তা খেয়াল করলো। জড়িয়ে ধরলো প্রিয় সখীকে, যেন সে সান্ত্বনা দিতে আগলে নিল তাকে। মালা কেবল হাসলো সকলের সামনে। হঠাৎ করে করিম মিয়া ঘুম লেগে পড়ে যায় আঙিনায়। আমিনা দেখে দৌড়ে আসে। শিউলি আর মাহাদ ও চিল্লাচিল্লিতে দৌড়ে আসে, সঙ্গে প্রতিবেশীরাও ছুটে আসে। মাথায় পানি ঢাললে কিছুক্ষণ বাদে জ্ঞান ফেরে। মাহাদ দেখে জানালো শরীর দুর্বল, এজন্য মাথা ঘুরে পড়ে গেছিল। নিয়মিত খাবার খান না বোধহয়, বিশ্রামে থাকতে হবে। ভিটামিন আয়রনযুক্ত খাবার খেতে হবে। সম্ভব হলে গ্রাম্য ডাক্তারের থেকে ওষুধ এনে খাওয়ান। কিন্তু করিম মিয়া সেসবে কান দিল না, উঠে পড়ল তৎক্ষণাৎ। বলল, ধান লাগাতে হইব বাবা, কাদো করা হইছে গতকাল, আজ না লাগাইলে কাদা শক্ত হইয়া যাইব, তখন আর কষ্ট হইব ধান লাগাইতে। আমিনা বাধা দিল। শিউলি কপট রাগ দেখিয়ে বলল, আব্বার শরীর আগে, ধান 2 দিন পর লাগাও, নইলে কাউরে দিয়ে লাগাই নাও। তখনই নাজির পেছন থেকে বলে উঠল, চাচা আপনি বিশ্রাম নিন, আমি আর শাহিন ধান লাগিয়ে দিব, চিন্তা করতে হবে না। করিম মিয়া মানতে না চাইলেও সকলের জোরাজোরিতে রাজি হলো। নাজিরের নিজেরও ধান লাগাতে হবে। আজ লাঙ্গল বয়ে আসলো সকালে, কাল থেকে লাগাবে বলে ভেবে রেখেছে। আজ তবে শিউলিদের ধান লাগাতে গেল। তবে সঙ্গে হাঁটা দিল মাহাদও, পরনে শার্ট আর লুঙ্গি। গ্রামের কিছুজনই আলাপ করতে এগিয়ে এলো। চিকিৎসা করাতে এসেছিল, এই জন্য কৃতজ্ঞতা জানালো কেউ। মেঠো পথ পেরিয়ে মাঠের কাছাকাছি যেতেই জিহানের দেখা মিলল। ও মাথা নিচু করে ধান লাগাচ্ছিল। মাহাদ আর নাজিরের কণ্ঠে তাকালো, বলল, তোমরা ওখানে? নাজিরের উত্তর শেষ হতেই মাহাদ বলে উঠল, করিম চাচা অসুস্থ, তার জমিতে ধান লাগাতে আসলাম। মাহাদ কি ধান লাগাবে? শহুরে মানুষ ধান লাগাতে দেখেছো কখনো? না, আমি আর শাহিন লাগাবো। ও আমি আসলে। নাজির মাহাদকে নামতে মানা করলো, তবুও সে নামলো। কোনো বারণ শুনল না। নাজির আর শাহিনের দেখে ধান কাদায় গুছতে লাগলো। প্রথমে একটু অসুবিধা ও দেরি হলেও পরে পরে ঠিকই পারল। 3 জনে সকাল থেকে দুপুরের মধ্যেই অর্ধেকের বেশি ধান লাগিয়ে ফেলল। দুপুর হয়ে আসাতে রোদের তাপ বেশি, গরমে ঘামছে বেশি মাহাদ। নাজির বলল, চলো বাড়ি যাই, খেয়ে আবার না হয় আসবো। 3 জনে উঠে পড়ল জমি থেকে। তবে বাড়ি যেতে হলো না। দেখতে পেল মালা আর শিউলি তাদের দিকেই আসছে, হাতে গামছায় বাঁধানো ভাতের গামলা আর পানির জগ। শাহিন বলল, ভাত খাইতে বাড়ি যেমন লাগবো না, শিউলি আর মালা আইসা পড়ছে। মাহাদ আগে আগে আয়েল দিয়ে হেঁটে চলল। নাজির আর শাহিন পিছনে রইল। মেঠো পথের দুপাশে গাছ লাগানো আছে। ওরা সকলে একটা গাছের ছায়ায় গিয়ে বসলো। শিউলি মাহাদের ঘামার্ত মুখশ্রী দেখে শাড়ির আঁচল দিয়ে মুখে মুছে দিল, বলল, এসবে আপনার অভ্যস্ত নেই, কষ্ট হইতেছে নিশ্চয়ই। মাহাদ বসে পড়ল সবুজ ঘাসের উপর। ততক্ষণে নাজির আর শাহিনও আসলো। মাহাদ বলল, কষ্ট থাকলে হয় শিউলি, কৃষিকাজ করতে এসে একটা জিনিস বুঝলাম, আমরা টাকা দিয়ে যা সহজে কিনতে পারি তা আসলে কৃষকের কঠোর পরিশ্রমের ফল, অথচ কৃষকের ন্যায্য মূল্য পায় না। অতঃপর খাওয়া শেষে 3 জনে আবারও কাজে লেগে পড়ল। শিউলি আর মালা আয়েলের মাথায় কিছুক্ষণ বসে রইল। নাজির হুঙ্কার ছাড়ল, বাড়ি যাও, রোদ লাগতেছে না? মালা শিউলির হাত টেনে নিয়ে যেতে লাগলো। শিউলি গালে হাত দিয়ে মাহাদের দিকে তাকিয়েছিল। কাজের সময় মাহাদ মনোযোগ দিয়ে কাজ করে, এই জন্য খেয়াল করেনি সে। মাহাদ কোমর খাড়া করে দাঁড়ালো। দূরে শিউলি আর মালা যাচ্ছে, সবুজ হলুদ শাড়ি আর দুজনে দুটো করে বিনুনি করা চুলে। কি ভাইয়া, কৃষিকাজ সহজ নাকি ডাক্তারি?
জিহানের কণ্ঠে মাহাত তাকালো তার পানে, প্রত্যুত্তর করলো, দুটোই কঠিন, তবে কৃষিকাজে পরিশ্রম বেশি।